নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে বাংলাদেশের দিকে, কারণ বাংলাদেশের প্রধান উপদেষ্টা অর্থাৎ মোহাম্মদ ইউনূস তিনি এবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার বাড়িতে বাড়ানো হয়েছে আঁটো-সাঁটো নিরাপত্তা। বাংলাদেশের সচিবালয়ের নিরাপত্তায় বিজিবি মোতায়েন রয়েছে। বাংলাদেশে নতুন করে অশান্তি তৈরি হওয়ার কি নয়া অশনি সংকেত পেলেন তবে ইউনূস? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, কি মনে হয় অশনি সংকেত পেয়েই আঁটো-সাঁটো করেছে নিরাপত্তা? দেখো, যেদিন থেকে এই বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস তিনি অধিষ্ঠিত হয়েছেন, সেদিন থেকেই কিন্তু বাংলাদেশের 12টা বেজে গেছে। এই অবস্থায় চতুর্দিক থেকে রীতিমতো সমস্যায় পড়েছেন, চাপে পড়েছেন এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইউনূস। আসলে উনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না। চতুর্দিকে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে। এর মধ্যে আন্দোলনে অনড় বাংলাদেশের সরকারি কর্মচারীরা। আঁটো-সাঁটো নিরাপত্তা সচিবালয় এবং ইউনূসের বাসভবনের সামনে। যে বিষয়টা হচ্ছে, জোড়া আন্দোলনের যে অস্বস্তিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং এই সরকারি কর্মচারীদের দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সেদেশের সরকারি কর্মচারীরা। তারা 4 দিন ধরে ঢাকায় সরকারি সচিবালয়ের ভেতর বিক্ষোভ চলছে মিটিং, বিভিন্ন দপ্তর এবং বিভাগের কর্মচারীরা প্রতিবাদে সোচ্চার। মঙ্গলবারও কিন্তু অনুরূপ কর্মসূচির ডাক দিয়েছেন তারা। এই পরিস্থিতিতে তোমার আগেভাগেই সতর্ক থাকতে চাইছে মোহাম্মদ ইউনূসের সরকার। মঙ্গলবার সকাল থেকেই সচিবালয়ের বিভিন্ন সেখানকার যারা কর্মচারীরা রয়েছেন তাদের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এমনকি সাংবাদিকদেরও সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। এক্ষেত্রে আরেকটা যুদ্ধকালীন পরিস্থিতি কিন্তু পরিলক্ষিত হচ্ছে অঙ্কিতা। মূল প্রবেশদ্বারের সামনে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ তথা যারা সীমান্তরক্ষী বাহিনী, সশস্ত্র সীমান্তরক্ষী বাহিনী যারা বাংলাদেশ বর্ডার গার্ড, তাদের মোতায়েন করা হয়েছে। এবং বিশেষ বাহিনী সোয়াটাকেও কিন্তু এক্ষেত্রে দেখা গেছে তারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। তাছাড়া আঁটো-সাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সচিবালয়, ইউনূসের সরকারি বাসভবন, যমুনা এবং সংলগ্ন এলাকাকে। এই এলাকায় মিছিল সভা করার বিষয়ে নিষেধাজ্ঞা বহাল রেখেছে ঢাকা মহানগর পুলিশ। কিন্তু কেন সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলনে নেমেছেন বাংলাদেশের সরকারি কর্মচারীরা? নেপথ্যে রয়েছে ইউনূস সরকারের একটি সিদ্ধান্ত। সম্প্রতি শেখ হাসিনার সময়কালে সরকারি চাকুরি আইন 2018 সংশোধন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি আইন সংক্রান্ত আইনের সংশোধিত অধ্যাদেশ খসড়া অনুমোদিত হয়। এই খবর প্রকাশ্যে আসতেই আন্দোলনে নামেন সে দেশের সরকারি কর্মীদের বড় একটি অংশ। আন্দোলনের মধ্যেই গত রবিবার নয়া অধ্যাদেশ কার্যকর করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আন্দোলনের গতি এতে আরো অধিক হয়। নয়া অধ্যাদেশ অনুসারে বাংলাদেশের সরকারি কর্মচারীরা যদি এমন কোনো কাজ করেন যা সরকার বা প্রশাসনের প্রতি অনুভূতির পরিপন্থী, তাহলে তাদের চাকুরি থেকে বরখাস্ত করা হতে পারে। তাছাড়া যুক্তিসঙ্গত কারণ ছাড়া ছুটি নিলে, সহকর্মীকেও এই কাজে প্রয়োজিত করলে কিংবা নির্দিষ্ট কাজ করতে ব্যর্থ হলেও সরকারি কর্মচারীদের চাকরি যেতে পারে বলে জানানো হয়েছে নয়া অধ্যাদেশ অনুসারে। উপযুক্ত সব কটি কারণেই তোমার অপরাধ বলে বিবেচিত হবে। কোনো কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ উঠলে তাকে 7 দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। কোনো কর্মচারী দোষী সাব্যস্ত হলে কেন তাকে শাস্তি দেওয়া হবে না তা জানতে 7 দিন সময় দেওয়া হবে। শাস্তি পেলে সেই কর্মচারী 30 দিনের মধ্যে আদালতের দ্বারস্থ হতে পারবেন। তবে রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে আদালতে আপিল করা যাবে না। এই সংশোধিত অধ্যাদেশকে কালো অধ্যাদেশ বলে দাবি করে আন্দোলনে নেমেছেন একাধিক কর্মচারী সংগঠনের সদস্যরা। তাদের বক্তব্য, এই অধ্যাদেশ সম্পূর্ণভাবে প্রত্যাহার করা না হলে আন্দোলন চলবে। সরকার এখন পর্যন্ত এই আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে কোনো দমনমূলক
পদক্ষেপ করার পথে হাঁটেনি। তবে অন্তর্বর্তী সরকারের অন্যতম সমর্থক কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্রদের দল ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ সরকারি কর্মচারীদের সমালোচনা করেছেন। হুঁশিয়ারি সুরে জানিয়েছেন আন্দোলনরত কর্মীদের অন্যত্র বদলি করা হতে পারে। তবে এই ক্ষেত্রে কিন্তু এটা দমন পীড়নের যে বিষয়টি বলা হচ্ছিল, এই ক্ষেত্রে কিন্তু তা প্রতিফলিত। যেভাবে কর্মচারীদের বদলি করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তা কিন্তু সরকারের দমন পীড়নের নীতি বা হুঁশিয়ারি থেকে কোনো অংশে কম নয়। অন্যদিকে বেতন বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষক শিক্ষিকারা। তারা পুনরায় কাজে যোগ না দিলে প্রাথমিক স্তরে পঠন পাঠন ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। গত জুলাইয়ে গণবিক্ষোভের জেরে গতিচ্যুত হতে হয়েছিল হাসিনার আওয়ামী লীগ সরকারকে। তোমার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ইউনূস। দেশে দ্রুত নির্বাচন ঘোষণা করা নিয়ে ক্রমশ পরবর্তী সরকারের উপর চাপ বৃদ্ধি করছিল বিএনপির মতো বড় দলগুলি। সেনার তরফেও দ্রুত নির্বাচন ঘোষণার কথা বলা হয়। এই হেন পরিস্থিতিতে এবার জোড়া আন্দোলন মোকাবিলায় পথ খুঁজতে হচ্ছে ইউনূস প্রশাসনকে। মূলত এখন কিন্তু নতুন সমস্যার সম্মুখীন হয়ে পড়েছে বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এই ডক্টর ইউনূস। তিনি যেভাবে বর্তমান প্রশাসন পরিচালনা করছেন, এক্ষেত্রে তার সার্বিক দুর্বলতা উঠে এসেছে। বিশেষ করে তিনি এখন সরাসরি বলতে দ্বিধা নেই, তিনি এখন চীনের পদলেহন শুরু করেছেন এবং যা বাংলাদেশের বড় একটা অংশের বুদ্ধিজীবী মহল কিন্তু বিষয়টিকে বিপজ্জনক বলে মনে করে তা মেনে নিতে পারছেন না। এবং আরো যে একটি বিষয় এখন পুরোপুরি সাধারণ মানুষের মধ্যে হিসেবে নানা বাড়ছে, তা হচ্ছে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, কি ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে বাংলাদেশ। যদি আবারও বাংলাদেশের সেনা অভ্যুত্থানের মতো ঘটনা ঘটে যায়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ যে আরো পিছিয়ে পড়বে, উন্নয়নের ক্ষেত্রে যে আরো অনেকটা ব্যাঘাত সৃষ্টি হবে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে সেনা আইন কিন্তু একটু ভিন্ন। সেনা আইনের ক্ষেত্রে কিন্তু মানবিকতার যে বিষয়টি, তা কিন্তু এক্ষেত্রে অনেকটা বিঘ্নিত হয়। সে কারণে বর্তমানে ইউনূস প্রশাসন সরকার যে একটা পরিস্থিতি তৈরি করেছে, আসলে ইতিমধ্যে সরকারি কর্মচারীদের, বিশেষ করে যারা প্রাথমিক শিক্ষকরা রয়েছেন, তাদের উপর কিন্তু ইতিমধ্যে দমন পীড়নের বিষয়টি চলে এসছে। সুতরাং এই মুহূর্তে নিজের অবস্থান মজবুত রাখতে, শাসন ক্ষমতায় অধিষ্ঠিত থাকতে লোভী ডক্টর ইউনূস দমন পীড়নের যে সূচনা কর্মচারীদের, তা কিন্তু প্রাথমিকভাবে শুরু করে দিয়েছেন বলে বিশেষজ্ঞ মহলে প্রচার শুরু হয়ে গেছে। এমনকি একজন বিশিষ্ট, নাম বলছি না প্রচারের বিষয়ে তিনি সহমত পোষণ করেননি, যার জন্য বাংলাদেশের একজন বুদ্ধিজীবী তিনি জানিয়েছেন ইউনূসকে পদত্যাগ করতে হবে না, ইউনূসকে তোমার নামানো হবে বলে কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এটা তাদের একটা, এই বুদ্ধিজীবীর একটা বিরক্তি প্রকাশ কিন্তু ফুটে উঠেছে যেভাবে মন্তব্যটা করেছেন। এই অবস্থায় বাংলাদেশে একটাই পরিস্থিতি সম্ভাবনা হওয়া কিন্তু প্রবল, তা হচ্ছে সেনা অভ্যুত্থান। আসলে যে অবস্থায় এখন এসে দাঁড়িয়েছে বাংলাদেশ, আর সে কোনো মতেই কিন্তু তাদের আর ঘুরে দাঁড়ানোর এই মুহূর্তে নেই। যদি কোনো একটা সাধারণ নির্বাচন না হয়, জাতীয় নির্বাচন হওয়ার মাধ্যমে যদি একটা তোমার স্থায়ী সরকার প্রতিষ্ঠা না হয়, তবে কিন্তু বাংলাদেশের অবস্থা তোমার নিকট ভবিষ্যৎ অত্যন্ত একটা দুর্বিষহ, দুর্ভাবনার এবং বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু এই ইউনূস তার গদির লোভে নির্বাচন পেছনে দিকে ঠেলে দিতে চাইছেন, তা কিন্তু অবশ্য বিএনপি এবং বিশেষ করে সেনা প্রধান মানতে নারাজ। এই অবস্থায় ইউনূস চতুর্দিকে থেকে একটা চাপের মধ্যে পড়ে গেছেন। একদিকে সেনা বিরোধী দলগুলো, পাশাপাশি কর্মচারী সংগঠনগুলোর মধ্যেও কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া, বিরুদ্ধ আচরণের মনোভাব তৈরি হয়েছে। এই অবস্থায় একটা আশঙ্কার মধ্যে পড়ে গেছেন ইউনূস সরকারের প্রধান যারা রয়েছেন, যারা অন্যান্য সমন্বয়করা রয়েছেন, তারাও কিন্তু আশঙ্কার মধ্যে পড়ে গেছেন। সুতরাং এখন তার নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠেছে, যার কারণে তার যে সরকারি আবাস সেই যমুনায় কিন্তু এখন তোমার নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে এবং সচিবালয়ে
নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। আশ্চর্যের বিষয় হলো এই নিরাপত্তার ক্ষেত্রে বিজিবি যারা বর্ডার সিকিউরিটি বাংলাদেশ যারা বর্ডার তোমার সুরক্ষা দেন, সীমান্ত সুরক্ষা করেন, তাদের নিয়োজিত করা হয়েছে। এই অবস্থায় কিন্তু পরিস্থিতি যে মোটেও ভালো নয় এটা কিন্তু স্পষ্ট অঙ্কিতা। একদমই ধন্যবাদ। অর্থাৎ পরিস্থিতি মোটেও ভালো নয়, যে কোনো সময় বিপদ আসতে পারে বাংলাদেশে। তবে বাংলাদেশে যদি নয়া অভ্যুত্থান হয় বা আবারও যদি অশান্তি ছড়ায়, তবে কি করবে? একাধিক বিষয় তো অবশ্যই গোটা বিশ্ব জুড়ে চলছে, তবে তারই মধ্যে ইউনূস হঠাৎই তার নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু অনেকটাই এবার আঁটোসাঁটো করেছে। কারণ নিরাপত্তা এই মুহূর্তে কোনোভাবেই ঢিলে ঢালা রাখতে তিনি যাচ্ছেন না, কারণ বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। তাই বর্তমানে ইউনূস কিন্তু এবার তার যে নিরাপত্তা সেটাকে আরো জোরদার করলো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।